আচ্ছা, আগের দিন হচ্ছে জড়তার ভ্রামক আর চক্রগতির ব্যাসার্ধ এই দুইটা টপিক পড়াইছিলাম। যদি কেউ দেখে না থাকো ওটা ভালো করে দেখবা। জড়তার ভ্রামক আর চক্রগতির ব্যাসার্ধ এই দুইটা টপিক হ্যাঁ, ওই পড়াইছিলাম, এই দুইটা ভালো করে দেখবা। লম্ব অক্ষ উপপাদ্য পড়াইছিলেন না? আই জেড সমান হ্যাঁ, আই এক্স প্লাস আই ওয়াই। হ্যাঁ, মানে মানতে পারলাম না, হলো কিভাবে? বইয়ে ওইটা পড়ে দরকার গেছি। নাই। ওইটা তোমাদের শোনো, তুমি একটা কাজ করবে, যদি না হয় তুমি শুধু এটা পড়ে রাখবো। ওইটার অ্যাপ্লাই তেমন একটা নাই, ওইটা লাগেও না। তোমাদের তো বলছি যেটা দরকার সেটা হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য, এইটা দরকার। ওইটা এটা ভালো করে বুঝতে পড়ো, পারছি, এটা। এইটাই দরকার মূলত, ওইটা লাগে না তেমন একটা। আচ্ছা। এটা ভালো করে সবাই পড়বা, কারণ এটা থেকে বোর্ড পরীক্ষাতেও দেখবো প্রশ্ন আসে। আচ্ছা, তোমাদের দেখো তো, এই যে এইগুলো কৌণিক ভরবেগ পড়াইছিলাম তাই না? এই কৌণিক ভরবেগ পড়াছেন, কৌণিক সরণ, কৌণিক ভরবেগ কৌণিক বেগ পড়াইছি, টর্ক পড়াইছি। হ্যাঁ। আচ্ছা, এখন দেখো, রৈখিকের ক্ষেত্রে আমরা রৈখিক গতিশক্তির সূত্রটা কি পড়ছিলাম? রৈখিক গতিশক্তি ইকে ইকুয়ালস টু কি ছিল? হাফ এম ভি স্কোয়ার না? হাফ এম ভি স্কয়ার। আচ্ছা, তাহলে কৌণিক গতিশক্তি কি আসবে দেখো। এইটা দেখার আগে তোমাদের ওই যে প্রথম দিন লিখে দিছিলাম রৈখিক আর কৌণিকের ক্ষেত্রে কোনটা কি হয়। রৈখিকের ক্ষেত্রে এস, এটা হয়ে যায় কৌণিকের ক্ষেত্রে কি? থিটা। থিটা। এখানে যেটা ভি, এখানে ওমেগা, ওমেগা। এখানে এ, এখানে ছিল আলফা। আলফা, এটা পি ছিল, এখানে ছিল এল, আর এখানে যেটা এম, এটা ছিল হচ্ছে এখানে আই। ঠিক আছে। হাই। আচ্ছা, এইটা যদি এখানে আমরা বসাই তাহলে কৌণিক গতিশক্তি কি আসবে দেখো তো। কৌণিক গতিশক্তি ইকে ইকুয়ালস টু, আচ্ছা হাফ বসালাম। দেখো তো এম এর জায়গায় কৌণিকের ক্ষেত্রে কি আসে? আই। আই। আইটা কি ছিল? জড়তার ভ্রামক। আর ভির জায়গায় ভ্রামক। তাহলে কি আসে দেখো তো? ওমেগা। ওমেগা। হাফ আই ওমেগা স্কোয়ার, এটা ভালো করে মনে রাখবা। ঠিক আছে, এই কৌণিক গতিশক্তি। এখন কথা হচ্ছে এই কৌণিক গতিশক্তি কোন জায়গায় কাজে লাগে, তাই না? হ্যাঁ। দেখো, যখন প্রশ্নে এইরকম বলা থাকবে, সাপোজ দেখো এরকম একটা আনুভূমিক তল আছে মনে করো, এরকম একটা তল আছে, আনুভূমিক বা এমনি সিম্পল তল। এই জায়গায় আমি যদি একটা বল রাখি তাহলে কি হয়ে যাবে? এটা এরকম ঘুরতে ঘুরতে নিচে আসবে না? হ্যাঁ। এটা তো ঘুরতে ঘুরতে নিচের দিকে চলে আসবে। আর ঘোরা মানেই কি এখানে কি একটা কৌণিক গতির সৃষ্টি হয়েছে না? ঘুরতে থাকায় মানেই কৌণিক গতির সৃষ্টি হবে। ঠিক আছে। আচ্ছা, কৌণিক যদি গতি যদি এখানে হয়, এখন এই জায়গায় এই যখন এইরকম প্রশ্ন আসবে এইগুলো একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখবা। প্রশ্নতে দেখো এইভাবে লেখা থাকবে, কোনো বস্তু এরকম উপরে রাখে না পিছলিয়ে, এই কথাটা লেখা থাকবে প্রশ্ন গড়িয়ে আসলে। এই কথাটার অর্থ কি? দেখো, না পিছলিয়ে, পিছলানো মানে কি এইটা না ঘুরে হুট মানে পিছলে যদি চলে আসে, এটা হচ্ছে শুধুমাত্র পিছলিয়ে চলে আসবে। কিন্তু যখন এটা ঘুরতে ঘুরতে আসবে তখন তো এটার পিছলিয়ে আসবে না, এটা ঘুরতে ঘুরতে আসতেছে না। তখন কিন্তু কাজ করবে এখানে দুইটা, একটা কাজ করবে হচ্ছে রৈখিক গতিশক্তি, আরেকটা কাজ করবে হচ্ছে কৌণিক গতিশক্তি। ঠিক আছে। যদি ঘুরতে ঘুরতে আসে তাহলে কিন্তু রৈখিকও কাজ করতেছে, কৌণিকও। আর যদি ঘুরতে ঘুরতে না আসে, এমনি সিম্পল নিচের দিকে চলে আসে, তখন কিন্তু কেবলমাত্র রৈখিক গতিশক্তি ছিল, যেটা তুমি এতদিন করে আসছো। ঠিক আছে। দেখো এরকম একটা ম্যাথ দিচ্ছি, তাহলে বুঝে যাবা।
ম্যাথ দিচ্ছি। ও তার আগে তোমাদের হচ্ছে, দাঁড়াও, আরো কয়েকটা জিনিস লিখে দিতে হবে একটু। আচ্ছা, আগের দিন তোমাদের হচ্ছে চারটার জড়তার ভ্রামক লিখে দিছিলাম, মনে আছে সেগুলা? হ্যাঁ। একটা ছিল হচ্ছে এই যে দ্বন্দ্বের যদি মাঝখান বরাবর যায়, এইটার জন্য I = 1/12 12 ml এল স্কয়ার। স্কোয়ার। যদি দ্বন্দ্বের পাশ দিয়ে যায়, এটার জন্য সূত্র দিছিলাম ওয়ান বাই 1/3 ml²। যদি একটা বৃত্তাকার চাকতি হয়, তার মাঝখান দিয়ে যদি যায়, এটার জন্য সূত্র লিখে হাফ দিছিলাম ml I স্কয়ার। ইকুয়ালস টু হাফ এম আর স্কোয়ার। একটা সিলিন্ডার যদি হয়, তার এই যে এই বরাবর যেটা যাবে, এটার জন্য হচ্ছে I ½ mr²। এই চারটা আগের দিন লিখে দিছিলাম। এর বাহিরে আর কি কি লাগবে দেখো। এর বাহিরে যে মূলত এই দুইটাই লাগে। একটা হচ্ছে নিরেট গোলক, আর আরেকটা হচ্ছে ফাঁপা গোলক। এই দুইটার পার্থক্য কি দেখো। ফাঁপা গোলকটা হচ্ছে এমনি ফুটবলের ভিতরে কি ফাঁকা থাকে না, ওটা তো হাওয়া দিয়ে পূর্ণ থাকে, তাই না? হ্যাঁ। ফুটবলের ভেতরে তো এইটাতে কি ভেতরে থাকে হচ্ছে হাওয়া, কিন্তু তোমরা যখন এই গোলক নিক্ষেপ করছো না, ওইটার ভেতরে কি হাওয়া থাকে? না, এটা পুরাটাই লোহা। না, লোহা। বুঝতে পারছো এখন? এই যে ভেতরে ফাঁপা থাকে, এই জন্য কি এটাকে বলা হচ্ছে ফাঁপা গোলক, মানে ফুটবল আর কি। আর যে একদম, যেটা এই যে ভেতরে কোনো ফাঁকা থাকে না, পুরাটাই একদম সেম, এটাকে বলা হয় নিরেট গোলক। ঠিক আছে, এই দুইটার একটু সূত্র মনে রাখবা। নিরেট গোলকের জন্য হচ্ছে 2/5 mr², আর ফাঁপা গোলকের জন্য হচ্ছে 2/3 mr²। এটা বইয়ে সম্ভবত আছে, দেখো। দেখো এই দুটো ভালো করে দেখে নাও, এটা থেকে ম্যাথ দিব আর কি। আর এটা থেকেই আসে সাধারণত। দেখা হয়েছে? আচ্ছা, তাহলে একটা ম্যাথ দিচ্ছি, দেখো। ভালো করে মনোযোগ দিয়ে দেখবে এটা। 7 মিটার সেতু থেকে 2 কেজি ভরের একটি, ফাঁপার ক্ষেত্রে 2/5 নাকি নিরেটের ক্ষেত্রে 2/5? এই যে নিটের ক্ষেত্রে নেটের টু ক্ষেত্রে, বাই ফাইভ নেটের ক্ষেত্রে 2/5 মনে রাখবা। নেট মানে শক্ত না, এই জন্য নিচে বড় মান 5, মানে এইভাবে মনে রাখবা আর কি। আচ্ছা ভাইয়া। আচ্ছা, দেখো, 2 কেজি ভরের একটি নিরেট গোলক একটি আনত তলে গড়িতে গড়িতে ভূমিতে এসে পড়লে কিছু
ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে বেগ কত? বাংলা বানানে ভুলে গেছে এগুলা। আচ্ছা দেখো, এইটা দেখার আগে দেখো, ক্লাস 9-10-এ তোমরা একটা ম্যাথ করছিলে, দেখো এই যে একটা মনে করো বস্তু, তুমি হচ্ছে 5 মিটার উপরে যদি ফেলে দাও, 5 মিটার উপর থেকে যদি একটা বস্তু নিচে ফেলে দাও, তাহলে এই যে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে বেগ কেমনে বের করছো মনে আছে? দেখো তো, যখন এই অবস্থায় বস্তুটা থাকে, তখন এর ভেতরে কি কোনো গতিশক্তি থাকে না পুরোটাই বিভব শক্তি? যখন এই অবস্থায় থাকে বস্তুটার কি শুধু বিভব শক্তি থাকে না? তখন তো কোনো গতিশক্তি থাকে না, ইয়ে কারণ বস্তুটা এখন আমি ফেলে দেইনি। আর যখন ভূমি স্পর্শ করার কাছাকাছি চলে আসে, তখন কি দেখো তো, বিভব শক্তি আসলে মূলত কি, mgh। যখন ভূমি স্পর্শ করবে তখন এইচ এর মান কি হয়ে যায়, 0। তখন বিভব শক্তির মানও 0 হয়ে যায়, তখন শুধু থাকে কি, গতিশক্তি। মনে আছে? যখন এই জায়গায় যখন আসে, এখানে মোট শক্তিটাই গতিশক্তির সমান। তখন তোমরা এইভাবে ম্যাথ করছো, দেখো যে এই যে এটা এ অবস্থান যদি হয়, এটা যদি বি অবস্থান হয়, তাহলে এ অবস্থানে, এই ম্যাথ এখনো শুরু করিনি, এটা আগের ম্যাথে দেখাচ্ছি। এ অবস্থানের মোট শক্তি আর বি অবস্থানের মোট শক্তিতে সমান, মোট শক্তিতে সবসময় সমান। বি অবস্থানের মোট শক্তি। আচ্ছা, এই অবস্থানের মোট শক্তিটা কি দেখো তো, এখানে শুধু বিভব শক্তি আছে, তার মানে ছিল হচ্ছে mgh। এইটা ইকুয়ালস টু লিখছিলা, বি অবস্থানে শুধু বস্তুটার গতি শক্তি থাকবে, বিভব শক্তি থাকবে না। এটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, তারপরে এম এম কেটে দিয়ে এখান থেকে ভির মান সহজে বের করে নিছো। মনে আছে? এই টাইপের ম্যাথ কিন্তু ক্লাস 9-10 ছিল তখন। এখন দেখো এই জায়গায় শুধু আরেকটা নতুন টার্ম আসছে, সেটা হচ্ছে রৈখিক। আগে তোমরা শুধু রৈখিক গতি নিয়ে কাজ করছো, এখন এর সাথে আসছে কৌণিক গতি, আর কিছু না। এখন এই ম্যাথটা কেমনে করবা দেখো। আচ্ছা, মনে করো এটা হচ্ছে সেই আনত তল, এই জায়গায় একটা হচ্ছে নিরেট গোলক বলছে, তাই না? এখানে একটা নিরেট গোলক, মনে করো এই যে এটা আমি হচ্ছে এখানে রাখলাম। আচ্ছা, আর কি দেয়া আছে, 7 মিটার উচ্চতা দেয়া আছে। তাহলে এই যে উচ্চতা, এই উচ্চতাতে আছে হচ্ছে 7 মিটার। ঠিক আছে, ফিগার বুঝতে পারছো এটা? এই গোলকের ভর হচ্ছে 7 কেজি। আচ্ছা, প্রশ্নটা পড়ে দেখো তো, চিত্রটা কি বুঝতে পারছো? যে যার 7 মিটার উঁচু, এই যে 7 মিটার, এইটুকু হচ্ছে আমাদের 7 মিটার। 7 মিটার উঁচুতে 2 কেজি, ও সরি 7 কেজি না তো, 2 কেজি ছিল। 2 কেজি ভরে একটি নিরেট গোলক একটি আনত তলে গড়াতে গড়াতে ভূমিতে এসে পড়লো। আচ্ছা, মনে করো এখানে স্থির অবস্থায় ছিল, এরপরে এইটা গড়াতে গড়াতে যদি নিচের দিকে আসে, তাহলে এখানে কয়টা কাজ করে শক্তি? দুইটা। হ্যাঁ। এখন তোমরা ওই যে আগে যে ম্যাথ করছিলে না, ওই ম্যাথের মতো করে চিন্তা করে দেখো। মনে করো প্রথমে তো বস্তুটা স্থির অবস্থা এখানে ছিল, এইটাকে আমি ধরলাম হচ্ছে এই অবস্থান। আর এইটা পরে কোন জায়গায় আসবে, নিচে আসবে, এই যে এখানে আসবে। এই অবস্থাটাকে আমি ধরলাম হচ্ছে বি অবস্থান, এটা ধরলাম হচ্ছে বি অবস্থান। এই অবস্থানে যখন ছিল, এই অবস্থানে বস্তুর মোট শক্তি কিসের সমান দেখো তো, বস্তুর মোট শক্তি বিভব শক্তির সমান না? তখন তো এখনো বস্তু আমি ফেলে দেওয়া শুরু করিনি, এখানে স্থির অবস্থায় ছিল। তারপরে এইটা যদি আমি ছেড়ে দিই, তাহলে এটা নিচের দিকে আসা শুরু হয়ে যাবে না? নিচের দিকে যদি আসে, বি অবস্থানে দেখো, একটু আগে দেখালাম,
বস্তুর মোট শক্তি কি হবে? বি অবস্থানে যখন আসবে তখন কিন্তু আর বিভব শক্তি থাকবে না, কারণ এই অবস্থানে এইচ এর গতি মান কি, শক্তি হবে। 0 না? এই জায়গায় শুধুমাত্র গতি শক্তি থাকবে, কিন্তু এখন কথা হলো দেখো তো, এই জায়গায় বস্তুটা তো গড়াতে গড়াতে আসতেছে, তাহলে কি গতি শক্তি থাকবে? আচ্ছা, আগে ইকুয়েশনটা আমরা লিখে নিই, দেখো। তার মানে এইভাবে তো লেখা যায়, এই অবস্থানে বিভব শক্তি ইকুয়ালস টু বি অবস্থানের গতিশক্তি, লেখা যায় এটা? এটা লেখা যায়? কারণ কি, একটা বস্তুর মোট শক্তি সবসময় জি। সমান থাকে না। আচ্ছা, এই অবস্থানের বিভব শক্তিটাকে দেখো তো, বিভব শক্তি সূত্র কি? mgh। ঠিক আছে, কিন্তু যখন তুমি এই বি অবস্থানে গতিশক্তি হিসাব করবে, এখানে কয়টা শক্তি কাজ করে? একটা হচ্ছে রৈখিক গতিশক্তি, আর একটা হচ্ছে কৌণিক গতিশক্তি। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই পাশে ঠিক এমজি থাকলো। রৈখিক গতিশক্তির কি সূত্রে কি ছিল? হাফ এম ভি স্কোয়ার, তাই না? কৌণিকের সূত্র কি ছিল বলো তো দেখি, একটু আগে হাফ লিখে দিলাম। আই ওমেগা স্কোয়ার। হ্যাঁ, কৌণিকের সূত্র হচ্ছে হাফ আই ওমেগা স্কোয়ার। আচ্ছা, এখান থেকে দেখো তো, আই এর মান কি আমার এখানে প্রশ্নে কোথাও লেখা আছে, বা ওমেগার মান কি কোথাও দেওয়া আছে? তাহলে কেমনে বের করবা? এই যে পাশে দেখো, এটাকে কি দেখো, এই এই জায়গায় একটা হিন্টস দিছে, সেটা হচ্ছে এই যে এখানে হিন্টস দিয়ে দিছে যে এটা হচ্ছে একটা নিরেট গোলক। এইটা কিন্তু বলে দিছে, তাই না? নিরেট গোলক যদি বলে, তাহলে নিরেট গোলকের জন্য আয়ের কি সূত্র ছিল? 2/5 m r স্কোয়ার। হ্যাঁ, 2/5 m r স্কোয়ার। আর এর মান কি আমরা জানি? না তো, তাহলে কেমনে করবা? সেটাই তো কেমনে। দেখি কেউ একটু ভেবে বলো তো দেখি, এটা কেমনে আসে? আর এর মান না থাকা সত্ত্বেও ম্যাথটা হবে। আচ্ছা, আমি করে দিচ্ছি না। এই পুরাটার মানটা এখান থেকে বের করো তো দেখি। তাহলে হাফ আই ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু কি লেখা যায়? হাফ লিখলাম, আই এর মান কি? 2/5 m r স্কোয়ার, না নিচে লিখলাম m r স্কোয়ার, সাথে আছে ওমেগা স্কোয়ার। ঠিক আছে। আচ্ছা, এটা আমি হচ্ছে অন্য পেজে করে দিই, এই জায়গায় ছোট করে, এত ছোট করে দেখার দরকার নেই, এটা ভালো করে বোঝা দরকার। আচ্ছা দেখো, আমরা ওখানে পাইছি একটা, সেটা হচ্ছে আই ইকুয়ালস টু 2/5 m r স্কোয়ার। ঠিক আছে। আর আমাদের মানটা বের করতে হবে কিসের? কৌণিক গতিশক্তিটা ছিল হাফ আই ওমেগা স্কোয়ার। তাহলে হাফ বসাও, আই এর মানটা কি? 2/5 m r স্কোয়ার, আর সাথে ছিল ওমেগা স্কোয়ার। ঠিক আছে। ভি ইকুয়ালস টু কি ছিল মনে আছে? ওমেগা নাকি? ভি ইকুয়ালস টু ছিল হচ্ছে আর ওমেগা, মনে আছে এটা? ও, আর ওমেগা, হ্যাঁ। এটা আগের দিন ক্লাসে, মানে গত না তারও আগের ক্লাসে বলে দিছিলাম। আরো আগের দিন তাহলে এখান বলছে। থেকে দেখো তো, টু টু হচ্ছে কেটে গেলে কি থাকে? 1/5 m থাকলো। আর আর ওমেগা দুইটা একসাথে লিখে এর উপর স্কোয়ার দেওয়া যায় না? হ্যাঁ, দেওয়া যায়। 1/5 m, আর আর ওমেগা মানে কি? ভি, ভি স্কোয়ার। এই যে দেখো, তাহলে হাফ আই ওমেগা স্কোয়ার এটা ইকুয়ালস টু, ঠিক আছে, বুঝতে পারছো এটা? হ্যাঁ, আরেকবার বলেন তো, আরেকবার রিপিট করেন তো। আচ্ছা, বলতেছি, এবার সমস্যা নেই। আচ্ছা দেখো, আবার বলতেছি, দেখো। আয়েশ দেখো, নিরেট গোলকের জন্য আইটা কি? এটা তো একটু আগে লিখে দিলাম, এটা হচ্ছে নিরেট গোলকের জন্য।
নিরেট গোলকের জন্য আই হচ্ছে 2/5 mr²। এইটা থেকে এখন দেখো আমার প্রশ্নে তো আর এর মান দেয়া নাই, আর এর মান তো আমি বসাতে পারতেছি না। তাহলে কোনোভাবে আরটাকে তো আউট করতে হবে, আরটা রাখা যাবে না। আচ্ছা, এই আরটা বাদ দেওয়ার জন্য কি করলাম দেখো, ½ i ওমেগা স্কোয়ার। এই যে দেখো ইকুয়েশনে দেখো কি ছিল, ½ i ওমেগা স্কোয়ার ছিল না এখানে ইকুয়েশনে? এই ½ i ওমেগা স্কোয়ারের একবারে মান বের করবো আমরা। দেখো, তাহলে এখানে আই এর মানটা বসাই দিলাম, এই যে এইটুকু তো আই এর মান, এই যে এখান থেকে বসাই দিছি। আর ওমেগা স্কোয়ার যেমন ছিল তেমনই আছে। আর ভি ইকুয়ালস টু আর ওমেগা, এইটা তোমাদের লিখে দিছিলাম মানে গত পরশু মানে আগের ক্লাসে, 2টা ক্লাস আগে বুঝে লিখে দিছিলাম যে ভি ইকুয়ালস টু আর ওমেগা। তাহলে এখান থেকে দেখো তো, 2 কাটলাম, 1/5 m তো এরকমই আছে। r² ওমেগা স্কোয়ার ছিল, ওইটাকে আর ওমেগা তার উপর স্কোয়ার লিখলাম। লেখার পরে দেখো তো আর ওমেগা এই দুইটা একসাথে যেখানে আছে, ওই জায়গায় আমি ভি বসাতে পারি না? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এই যে ½ i ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 1/5 m v স্কোয়ার, বুঝতে পারছো এটা? এটা বের ম্যাথ সম্ভবত বই নাই। আচ্ছা, তাহলে ½ i ওমেগা স্কোয়ার এই জায়গায় তোমরা লিখে দিতে পারবো 1/5 m v স্কোয়ার, লিখে দাও। তাহলে দেখো এখান থেকে mgh, এটা ইকুয়ালস লেখা যায়, এটা তো ½ m v স্কোয়ারই আছে। আর এখানে দেখো তো 1/5 m v স্কোয়ার লেখা যায় এটা। এটা এখন সলভ করলে দেখো এগুলা সব মান দেয় আছে। দেখো তো এম কাটা যায় না সবগুলা থেকে? সবগুলাতে তো এম আছে, এখান থেকে এম, যায়। সবগুলা থেকে এম দ্বারা ভাগ করলে কি এম কেটে যায় না? তাহলে দেখো এই পাশে কি থাকে, এই পাশে দেখতেছি দেখো, এই পাশে থাকে জিএইচ, আর এখানে থাকে ½ v স্কোয়ার প্লাস 1/5 v স্কোয়ার। এটা লসাগু করো, দেখো আসবে 10। তাহলে 5 v স্কোয়ার প্লাস 2 v স্কোয়ার, মানে জিএইচ ইকুয়ালস টু আসবে 7 v স্কোয়ার/10। এখান থেকে ভির মানটা বের করে বলো তো। জির মান তো আমাদের জানাই আছে, এইচ এর মান তো দেয়াই আছে, এখান থেকে একটু ভির মানটা বের করে বলো তো কত আসে। 1 মিনিট করছো কেউ? 9.89। হ্যাঁ ঠিক আছে, 9.89 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো সবাই ম্যাথটা? আরেকটা ম্যাথ দিচ্ছে এরকম সেম একদম ম্যাথ দিচ্ছে, একটু প্র্যাকটিস করবা। ভাই এটা এটা মানে কি শুরু থেকে বইয়ে, আরেকবার একটু বলেন? আচ্ছা বলতেছি, আর এরকম ম্যাথ দিচ্ছে, এটা একটু প্র্যাকটিস করা, বইয়ে হয়তো এরকম ম্যাথ পাবে না, ওই জন্য আরেকটা দিচ্ছে প্র্যাকটিস করার জন্য। আচ্ছা দেখো, এমনি দেখো যখন একটা বস্তু তুমি এরকম উপরে অবস্থা রাখবা, স্থির অবস্থায় রাখবা, তখন ভাই তার এটার কিন্তু অ্যান্সার গতি শক্তি হয়। কত? এই যে v = 9.89, এই যে এখানে কর্নার অ্যান্সার। ঠিক আছে মিশকা। এটাই আসবে অ্যান্সার, বই আমার কাছে আছে তো বই থেকে ম্যাথ দিছি। আচ্ছা দেখো, যখন এরকম একটা বস্তু দেখবা উপরে আছে, বস্তুটার মধ্যে কেবলমাত্র এখানে বিভব শক্তি কাজ করে, কারণ এই বস্তুটা স্থির অবস্থায় আছে। আর এই যে উচ্চতা আছে, এই উচ্চতার জন্য এখানে শুধু বিভব শক্তি কাজ করে। আর যখন দেখো বস্তুটা ভূমি স্পর্শ করবে, তখন শুধুমাত্র এর মধ্যে গতিশক্তিটা কাজ করে, তখন কিন্তু আর বিভব শক্তি কাজ করে না। কিসের জন্য? ভূমিতে যখন আসছে তখন এম যে এইচ, এইচ এর মান তো 0 হয়ে গেছে, এইচ এর মান 0 মানে এই পুরোটার মানে 0। ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে
এই জায়গার মোট শক্তি আর এই জায়গার মোট শক্তি তো সমান, একটা বস্তুর মোট শক্তি তো সবসময় সমান। তাহলে এই যে দেখো লিখছিলাম এখানে, তাহলে এ বস্তুর মোট শক্তি তো পুরোটাই বিভব শক্তি, আর বি বস্তুর মোট শক্তি পুরোটাই হচ্ছে গতিশক্তি। তাহলে এই অবস্থানে বিভব শক্তি এইটা ইকুয়ালস টু বি অবস্থানের গতিশক্তি। ঠিক আছে, এই অবস্থানে বিভব শক্তি আমরা খুব সিম্পলি এটা বের করছি এমজি। কিন্তু বি অবস্থানে যখন তুমি গতিশক্তি বের করবা, যেহেতু বলছে যে বস্তুটা গড়াতে গড়াতে আসছে, তার মানে এখানে দুইটা গতিশক্তি আছে, একটা রৈখিক গতিশক্তি আর একটা কৌণিক গতিশক্তি। রৈখিক গতিশক্তির সূত্র আমরা এই যে লিখলাম, হাফ এম ভি স্কোয়ার, আর কৌণিক গতিশক্তির সূত্র হচ্ছে হাফ আই ওমেগা স্কোয়ার। এখানে আই ওমেগা এইগুলোর মান তো আমরা জানি না, এইগুলোর মান জানি না, এই জন্য আমরা যেটা করছি সেটা হচ্ছে দেখো এইটার মানটা বের করে নিছি, ওই পেজে তো দেখালাম, আশা করি এটা দেখান লাগবে না। ওইটার মান বের করে নিয়ে আসলো কত, 1/5 এম ভি স্কোয়ার। তারপরে এই যে দেখো এখান থেকে শুধু ক্যালকুলেশন করছি আর কিছু না। ঠিক আছে, ঠিক আছে। স্যার আশা করা যায় সমস্যা হওয়ার কথা না। আর একটা ম্যাথ পরে দেন আমরা তোমাদের, করি। হ্যাঁ এটার ম্যাথ হচ্ছে দিচ্ছি, এটা প্র্যাকটিস করবো তোমরা পরে, এখানে লিখে দিচ্ছি। সেই দিনে ফিক্স ছিল কি মেশ কাজ পাই গেল নাকি এই অঙ্কের? না এখনো দেওয়া হয়নি, আমার হচ্ছে বিকাশে টাকা নেই আপাতত। ও, আর অল্প একটু স্কোয়ার টাকা দিয়ে নিলে জন্য তুলছি অঙ্ক সেদিনই, মারলা কি? সেদিনই আমি সন্ধ্যায় টাকা তুললাম। কি ভাইয়া, কিসের কি হলো? কি ছিল ভাই? স্ক্রিনশট দিয়ে নাও এটা। ঠিক আছে, এরপর চ্যাপ্টারের লাস্ট টপিক। আচ্ছা দেখো, এখন যেটা আমরা করবো সেটা হচ্ছে ব্যাংকিং কোণ, সৃজনশীলের জন্য খুবই ইম্পর্টেন্ট টপিক। আচ্ছা, ব্যাংকিং কোণ জিনিসটা কি তাহলে আগে দেখো। আচ্ছা, বিভিন্ন রেস দেখছো তো তোমরা, তাই না? যেমন হচ্ছে মোটর সাইকেলের, তারপর হচ্ছে কারের রেস গুলা, দেখবা যেই জায়গায় একটু বাঁকা থাকে, মানে রাস্তাটা একটু বাঁকা থাকে, ওই জায়গায় এই যে এই পাশের তুলনায় এই পাশটা একটু উঁচু করা থাকে। দেখছো কি তোমরা? আচ্ছা তারাও দেখাচ্ছে।
দেখা যাচ্ছে এই যে বড় ছবিটা, এইটার দিকে দেখো, এইটা দেখো তো, যেই জায়গায় এরকম মোড় সেই জায়গায় দেখো তো একটু উঁচু করে দেয়া আছে না? এই পাশটা উঁচু করে হুম, দেওয়া আছে হুম। না? জি ভাইয়া। আচ্ছা, আরো একটা দেখাচ্ছি, দেখো। এই গাড়ি যাতে ছিটকে না যায় সেজন্য করে নাকি? হ্যাঁ, ওই জন্যই করে। এইটা তোমাদের ম্যাথমেটিক্স দিয়ে বের করতে হবে, যে কত কোণে কি করতে হবে কি না করতে হবে সব। এই যে দেখো, এটার পিঠে দেখো, এই যে দেখো, যে জায়গায় এরকম মোড় দেখবা, কিন্তু কিন্তু দেখো, যখন তোমরা এই যে সিম্পল রাস্তাগুলোতে দেখো, ওইগুলাতে কিন্তু এত বেশি থাকে না, তাই না? ওইগুলাতেও থাকলেও খুব হালকা, কোনোটাতে থাকেই না আর কি। এখন এই যে এমনি রাস্তাতে হচ্ছে মোড় যেগুলা, কিন্তু এইগুলাতে লাগে কিসের জন্য? এগুলা গতি বেশি, বেশি গতিতে সবসময় চলে তো মনে হয়। হ্যাঁ। আচ্ছা, তাহলে তাছাড়া এখানে কি অনেক হয় বেশি দেখাচ্ছি। মানে মোড় ঘোরার সময় যেন উপরের দিকে উঠে না যায় সেই জন্য নেই। মোড় ঘোরার সময় তো। দেখো আবার তাহলে স্লাইডে যাও, তাহলে বুঝে যাবা। ও, সময় শেষ তো, আমি আমাদের লিঙ্ক দিচ্ছি, সময় শেষ, লিঙ্ক দিচ্ছি। আচ্ছা, সময় শেষ।